মায়ারুই দাস, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 4th সেমিস্টারের স্টুডেন্ট। আজ আমার বিষয় হচ্ছে মাইন্ডফুলনেস বা মননশীলতা। মননশীলতা মানে কি? ফাউন্টেনের মতে হলো স্বয়ংক্রিয় পাইলটের ওপর জীবনযাপনের বিপরীত। এটি হাতের কার্যকলাপের ওপর গুরুত্বপূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করে সচেতন জীবনযাপনের শিল্প। প্রথমেই বলে রাখি, ফাউন্টেন হচ্ছে একজন ফরাসি কবি। তো তিনি অনেক রকম কবিতা লিখতেন, তো তার মধ্যে তিনি অনেক নামী একজন কবি হয়ে ওঠেন। তারপরে হচ্ছে মননশীলতার উপকারিতা এবং বিরোধিতা। মননশীলতার উপকারিতা প্রথমেই বলা যায় মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা কমিয়ে মেজাজ উন্নত করতে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে নিম্ন রক্তচাপ, তৃতীয় হচ্ছে হার্ট রেট কম এবং চতুর্থ হচ্ছে সৃজনশীলতা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যকারিতা শক্তিশালী করে। মননশীলতার উপলব্ধি, আমরা কিভাবে মননশীলতা উপলব্ধি করতে পারি? ফার্স্টে হচ্ছে ইন্টিগ্রেট ও মেডিসিন আরো জনপ্রিয় হয়ে উঠেছে। দ্বিতীয়ত হচ্ছে মন, শরীর এবং আত্মার সামগ্রিক চিকিৎসা ব্যাপকভাবে গৃহীত হয়। তৃতীয়ত হচ্ছে মননশীলতা অনেকে অনুশীলন করে থাকে। তারপর শিক্ষাগত প্রয়োজনীয়তা, মননশীলতা শেখানোর জন্য প্রত্যয়িত করার দরকার নেই। মননশীলতা শেখানোর জন্য বছরব্যাপী সার্টিফিকেশন প্রোগ্রাম রয়েছে, যা কেউ নিতে পারে। মননশীলতা শিক্ষণীয় তথ্য, মননশীলতা হতে শেখা হলো, এটা হয়তো আমার স্লাইডে নেই ম্যামের কাছে, তো আমি এটা এক্সট্রা করেছি যে স্লাইডটা ম্যামের কাছে ডাউনলোড হচ্ছে না, তো আমি এমনিই মুখে বলে শোনাচ্ছি। মননশীলতার শিক্ষণীয় তথ্যটা হচ্ছে মননশীলতা হতে আমরা এটাই শিখছি যে মননশীলতা একটি শক্তিশালী দক্ষতা, যা আমাদের মানসিক দৈনন্দিন জীবনের চাপ মোকাবেলা করতে এবং আপনার মনস্তাত্ত্বিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যের উন্নতি করতে সহজ করতে পারে। যেহেতু আমাদের মননশীলতা অনুশীলনের জন্য কোনো সরঞ্জামের প্রয়োজন নেই, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বিচক্ষণতার সাথে অনুশীলন করতে পারেন। ধন্যবাদ, আমার টপিক এখানে শেষ। ঠিক আছে মায়া, তুমি ভালোই বলেছো। যদিও মায়ার কিন্তু চিত্তবৃত্তি বলে আমাদের গ্রুপ এতে রেকর্ডিং হচ্ছে। চিত্তবৃত্তি বলে গ্রুপ এতে ছিল, বাট এখানে মায়া মাইন্ডফুলনেসের উপরে প্রেজেন্টেশন করেছে। মায়াকে আমার একটা প্রশ্ন, যে ধরো তুমি কোনো ভিড়ের মধ্যে আছো, কোনো গ্যাদারিং এর মধ্যে আছো, সেখানে তোমার স্বাভাবিক প্রবৃত্তিটা কিরকম হয়? তুমি কি পারিপার্শ্বিক লোকজনের দিকে তাকাও, নাকি তুমি কেন দেরি হচ্ছে ইত্যাদি তোমার দাঁড়িয়ে থাকার জন্য তুমি বিরক্তি প্রকাশ করছো, বা তুমি শুধুমাত্র নিজের জিনিসপত্র ঠিকঠাক করাতে ব্যস্ত থাকছো, হাতে হয়তো কিছু কাগজ আছে ইত্যাদি, বা হাত থেকে কাগজ অনবরত ফেলে দিচ্ছ, বা অন্য কিছু চিন্তা করছো কতক্ষণে শেষ হবে? এই 4-5 রকমের মনের স্তরের মধ্যে তুমি কোন স্তরে স্বাভাবিকভাবে থাকো? ম্যাম, প্রথমে বলে রাখি যে মননশীলতা বা মাইন্ডফুলনেস এমন একটা পার্ট আমাদের জীবনের, যে আমাদের ইমোশন যে সমস্ত থাকে সেগুলো আমাদের মননশীলতা যদি আমরা নিত্যদিন আমাদের দৈনন্দিন জীবনে করে থাকি, তাহলে আমাদের ইমোশন সব কিছু কন্ট্রোলে করতে পারি। যেহেতু আমি এখন মাইন্ডফুলনেস বা মননশীলতার মধ্যে নেই, সেহেতু আমি যদি কোনো ভিড়ের মধ্যে থাকি, তো আমার অবশ্যই বিরক্তি লাগবে। তখন মনে হবে যে এইখান থেকে আমি কিভাবে মানে বেরোতে পারি। কিন্তু তুমি তো বলেছো তোমার প্রেজেন্টেশনে, তুমি বলেছো মননশীলতা যে কোনো পরিস্থিতির মধ্যে করা যায়। তুমি আমি শুনলাম যেটা, যে তুমি বলেছো যে এটা এমন একটা প্র্যাকটিস যে কোনো পরিস্থিতি। তাহলে তুমি নিশ্চয়ই যখন সকলের মধ্যে আছো, বিভিন্ন পরিস্থিতির মধ্যে আছো, ধরো ভীষণ গরমের মধ্যে কোনো একটা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছো, কলেজে ফিস দিচ্ছ, তখনও তোমার মননশীলতা থাকার কথা, বা মনোসংযোগ সেই স্তরে থাকার কথা।
তাহলে সেই জায়গায় সেরকম পরিস্থিতি কি সবসময় আমাদের মননশীলতা সাহায্য করছে? না ম্যাম, সেটা সবসময় সাহায্য করছে না। হ্যাঁ, তার মানে এটা কি আমরা বলতে পারি যে মননশীলতা আসলে হচ্ছে এক ধরনের রেগুলার প্র্যাকটিস। যদি সদা সর্বদা আমি এটা মনে করি যে আমি আমার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আমি নিজের সাথেই নিজে এবং মানে আমি যখন একা আছি বা আমি যখন পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে আছি, সেটা যতই অসুবিধাজনক হোক না কেন, আমি নিজেকে নিজের যে দৃঢ়তা বা নিজের যে আম আ স্থায়িত্ব বা নিজের যে মনোবল ইত্যাদি আমি ধরে রাখতে পারবো। সেই রকম একটা প্র্যাকটিস হচ্ছে মনোসংযোগ বা মাইন্ডফুলনেস। এরকম হয়তো আমরা ভাবতে পারি। ঠিক আছে। তাহলে আজকের প্রেজেন্টেশন এখানেই শেষ হলো। প্রেজেন্টেশন পর্ব ১০ জন প্রেজেন্টেশন করেছে এবং ১০ জনই যথেষ্ট ভালো বলেছে বা পিপিটিও আমাদের ভালো লেগেছে ইত্যাদি। আমরা আজকের মতন এখানে শেষ করলাম।